অনেক অপেক্ষার পরে অক্ষয় কুমার অভিনীত ভূত বাংলা মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে একটা গ্রামকে দেখানো হয়। গ্রামটার নাম মংলাপুর। এখানে 4জন ছেড়ে ঘোরাঘুরি করতে আসে। ওরা এসেছিল আসলে রাত্রেবেলাতে ঘুরতে, বলা যায় যে অ্যাডভেঞ্চার। গ্রামের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকলে হঠাৎ করে তারা দেখতে পায় একটা চিতা জ্বলছে পাশেই। এই গ্রামের সম্পর্কে আবার ওরা অনেক কিছুই শুনে এসেছিল। ওরা খেয়াল করে দেখতে পায় চিতাটার পাশে একটা লোক বসে আছে। তখন ওই লোকটার কাছে গিয়ে ওরা 4জন জিজ্ঞেস করে, এই গ্রামটা সম্পর্কে কি আপনি কিছু জানেন? যদি জানেন তাহলে আমাদেরকে প্লিজ একটু বলেন। তখন এই গ্রামটা সম্পর্কে বলতে শুরু করে সেই লোকটা যে কেন এই গ্রামটাকে শাপিত বলা হয়। অনেক দিন আগের কথা। কয়েকজন লোক তাদের নতুন বউদেরকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছিল। ওদের এয়ারপোর্টে পৌঁছাতে খুব একটা সময় বাকি নেই। ওর জন্য ওরা এই মংলাপুরের রাস্তাটা ধরে, কারণ এটা দিয়ে অনেক শর্টকাট হয়। কিছুক্ষণ পরেই দেখা যায় ওদের দিকে কেউ একজন নজর রেখেছে। তার পরপরই সেই জন্তুটা এসে ওদের উপরে অ্যাটাক করে বসে। সেখানে থাকা সকল ছেলেদেরকেই মেরে ফেলে আর মেয়েদের নিয়েই চলে যায়। আসলে এই জায়গাটা দিয়ে যখন ওরা আসতেছিল তখন ওদের অন্যরা ওয়ার্নিং দিয়েছিল যে এই রাস্তা দিয়ে নতুন বউদেরকে নিয়ে কোনোভাবেই যাওয়াটা ঠিক হবে না, কিন্তু অন্ধবিশ্বাসে না মেনে ওরা জিদ করে এই রাস্তা দিয়ে গিয়েছিল। এর জন্য ওদের ওয়াইফদের সাথে যে কী হয়েছিল শেষ পর্যন্ত ওরা সেটাও জানতে পারেনি। কাহিনীটা শিফট হয় আর লন্ডন শহরটা দেখানো হয়। অর্জুন, নীরা এবং তার বাবা একসঙ্গে বসবাস করত। আসলে অর্জুনের বাবা ছিল অনেক ধনী, আর অর্জুনের বোন নীরা একটা প্রেম করত। সে তাকেই বিয়ে করতে চাইত। ওর বয়ফ্রেন্ডের নাম ছিল রাহুল। রাহুলের পরিবার ছিল খুবই ধর্মভীরু। তারা সবসময় পূজা পাঠ নিয়ে ব্যস্ত থাকত। আসলে ওদের দুজনের বিয়ের জন্য দুই পরিবারই মেনে গিয়েছিল, কিন্তু রাহুলের পরিবারের একটা ডিমান্ড ছিল। ভালো একটা জায়গা দেখে ওরা বিয়ের মণ্ডপ যেন ঠিক করে। বিয়ের মণ্ডপটা যদি ওদের পছন্দ হয় তাহলে আর কোনো সমস্যা নেই। এরপর জানা যায় অর্জুন খুবই নাকারা টাইপের একজন মানুষ। সে কাজকর্ম তেমন একটা করে না, ধার দেনা করেই সে চলত। যদিও তার বাবা ছিল অনেক ধনী, তারপরেও সে ধার দেনা করেই চলত। কারণ যেহেতু সে কোনো কাজকর্ম করতো না, এর জন্য তার বাবা তাকে তেমন একটা টাকা পয়সাও দিত না। তবে একবার মীরার সাথে কথা বলার সময় বাবা ওকে বলেছিল, আগে তোর বিয়েটা হয়ে যাক, তারপর আমি ওর সকল দেনাপাওনা পরিশোধ করে দেব। যাই হোক, সে তো আমারই ছেলে, তাই না? মীরা ও রাহুল মিলে ওদের বিয়ের জন্য অনেকগুলো মণ্ডপ দেখে, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না রাহুলের পরিবারের। তারপরও ওরা ওদের খোঁজটা জারি রাখে। কিছুদিন এভাবে কাটার পরে হঠাৎ করেই মীরার বাবা যায় সিডনিতে একটা ব্যবসায়িক কাজের জন্য। এদিকে ওর বাবা মেয়েটাকে যেসব কথাগুলো বলেছিল সেগুলো সে তার ভাই অর্জুনকে বলে দেয়, যে বাবা বলেছে আমার বিয়ের পরে তোর সকল দেনা পাওনা পরিশোধ করে দিবে। এই কথাটা শুনে তো অনেক খুশি হয়ে যায় অর্জুন। এরপর কেটে যায় আরও কয়েকদিন। হঠাৎ করে একদিন এক উকিল আসে ওদের বাড়িতে। তারপর মীরাকে জানায়, আপনার নামে একটা প্রপার্টি আছে মংলাপুরে, সেটা বড় মাপের একটা মেনশন। তখন ওরা দুজনে এই কথাটা শুনে কনফিউজড হয়ে যায়, কারণ ওরা জানতোই না যে এত দূরে ওদের কোনো প্রপার্টি আছে। তখন লয়ারটা আবার জানায়, আপনাদের মায়ের যিনি বাবা ছিলেন তারই হচ্ছে এই প্রপার্টিটা। উনি মারা যাওয়ার পর আপনাদের দুজনেরই হয়ে গেছে সেটা। তখন অর্জুন আবার হঠাৎ করেই বলে, তাহলে তো ভালোই হলো, যেহেতু এত বড় একটা মহল আমাদেরই আছে, তাহলে তোর বিয়েটা ওই মহলে করলেই তো হয়। এই কথাটা শুনে মীরা আবার বলে, জায়গা সম্পর্কে তো আমাদের তেমন কিছুই জানি না। তারপর এগুলো সম্পর্কে জানার জন্য বাবাকে ওরা দুই ভাই বোনই অনেকবার করে কল দেয়, কিন্তু কোনো একটা অজানা কারণে বাবা ফোনটা আর ধরে না। তারপর অর্জুন ফটাফট প্লেনের টিকিট কেটে চলে আসে ইন্ডিয়া। এসে পৌঁছে মংলাপুরে। ওদের এই মহলটা অনেক দিন ধরেই পরিত্যক্ত হিসেবে পড়েছিল। বাহিরের অবস্থা ছিল খুবই বাজে, কিন্তু অর্জুন যখন মহলটার ভিতরে গিয়ে ঢুকে তখন ভেতরের অবস্থা মোটামুটি ঠিকঠাকই আছে। তারপর সেই মহলটার কেয়ারটেকারের সাথে দেখা করে এবং তাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব লোক লাগাও এবং এটার রেনোভেশনের কাজ শুরু করে দাও। খুব জলদি আমার বোনের বিয়ে এখানে। কিন্তু এই কথাটা শুনে কেন জানি খানিকটা ভয় পেয়ে গিয়েছিল সেই কেয়ারটেকারটা, আর বলতে থাকে, তোমার নানা ওই মহলে থাকতো না। তিনি একটা রুমের মধ্যে পূজাপাঠ করতো, তারপর যাওয়ার আগে সেটা বন্ধ করে দিয়ে চলে যেত, অন্য জায়গায় থাকতো। তো তোমাদেরও এই জিনিসটা মানা উচিত বাবা, কারণ এখানে হয়তো বা এমন একটা জিনিস রয়েছে যেটা খালি চোখে দেখা যায় না। তবে এসব কোনো কথাই যেন অর্জুনের কানে ঢুকছিল না। সে তার বোনের বিয়েটা এই মহলেই দিয়ে ছাড়বে। এরপর অর্জুন একটা ওয়েডিং প্ল্যানারও খুঁজে বের করে। ওনার নাম ছিল যজ্ঞু। তিনি ওর বোনের বিয়ের সকল ব্যাপার স্যাপারই দেখবেন। এই কথাটা যখন আবার কেয়ারটেকার জানতে পারে তখন ভয় পেয়ে যায় অনেকটাই, আর বলে, এই গ্রামে কোনো মেয়েরই বিয়ে হয় না, কারণ কথিত আছে যে এই গ্রামে একটা দানব রয়েছে যেটা নববিবাহিত কোনো বধূকে এই গ্রামে দেখলেই তাকে উঠিয়ে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। তখন অর্জুন আবার কেয়ারটেকারটাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা যে এই কথাগুলো বলছেন এর পেছনে কি কোনো রহস্য আছে?
যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ওকে একটা গল্প বলতে শুরু করে কেয়ারটেকারটা। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখনকার সময় অসুরের একটা মেয়ে ছিল যিনি কিনা আবার একটা দেবতাকে ভালোবেসে ফেলে। ওরা দুজনেই একে অপরকে খুবই ভালোবাসত এবং এমনকি এর ফলশ্রুতিতে ওরা বিয়েও করে নেয়। কিছুদিনের মধ্যেই ওদের কোল জুড়ে আসে ফুটফুটে একটা পুত্র সন্তান। কিন্তু এই ব্যাপার স্যাপারগুলো কোনোভাবেই মেনে নিতে পারছিল না দেবতারা। এর জন্য সেই অসুর কন্যাকে সেই দেবলোক থেকে বের করে দিয়েছিল। ওদের যে বাচ্চা ছিল এটাও কোনোভাবেই মেনে নিতে পারত না দেবতারা, এই জন্য তাকে প্রচণ্ড প্রহার করত। এরপর একদিন সেই বাচ্চার মা ওই বাচ্চাটাকে নিয়ে অন্ধকারের দেবতার কাছে চলে আসে। তখন তিনি ওই বাচ্চাটাকে বাদুরের সাথে লুকিয়ে রেখেছিল। তখন থেকে ওই বাচ্চাটা বাদুরের সঙ্গেই বড় হতে শুরু করে। ওই সময় থেকে সেই বাচ্চাটা দেবতাদেরকে একদমই দেখতে পারত না এবং তাদের ওপরে প্রচণ্ড রাগান্বিত ছিল, কারণ তার মাকে দেবলোক থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তার ওপরও প্রচণ্ড অত্যাচার করত দেবতারা। এরপর সেই বাচ্চাটা ধ্যান করতে শুরু করে, আর একদিন ধ্যান করতে করতে শিবের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। তখন শিব ওকে একটা বরদান দেয়, তুই শুধুমাত্র নিজের হাতে বা তোর পরিবারের ঘনিষ্ঠ কারো হাতে তুই মরতে পারবি। এই কথাটা শুনে আরও অনেক বেশি হিংস্র হয়ে উঠেছিল সেই ছেলেটা। তারপর থেকে সে দেবতাদের ওপর হামলা করতে শুরু করে। অনেকবার হামলা করার পরে এতদিনে দেবতারা বুঝে গিয়েছিল যে এই ছেলেটার তারা কিছুই করতে পারবে না। এই জন্য ওরা সবাই মিলে চলে আসে বিষ্ণুদেবের কাছে। তখন তিনি একটা অবতারের জন্ম দেন। সেই দেবীর মধ্যে বিদ্যুতের শক্তি দিয়ে দিয়েছিলেন। সেই এখন শুধুমাত্র বধূসুরকে মারতে সক্ষম। তারপর যখন বধূসুরের সামনে সে আসে তখন ওকে দেখেই তো একদম পাগল প্রায় অবস্থা হয়ে যায় বধূসুরের। এর জন্য সেই দেবীটাও আবার ওর সাথে প্রেম করার নাটক করে, আর ওকে বলে তুমি আর আমি একসাথে তখনই হতে পারবো যদি তুমি আমাকে বিয়ে করে নাও। এই কথাটা শুনে আবার রাজি হয়ে যায় বধূসুর। তারপরে ওদের দুজনের বিয়েটা সম্পন্ন হয়। যখনই দেবীর কাছে আসে বধূসুর, ঠিক তখনই দেবীটা তার হাতে থাকা খঞ্জরটি বধূসুরের বুকের ভেতরে ঢুকিয়ে দেয়। সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে বধূসুর। দেখতে দেখতে একদম নিস্তেজ হয়ে মারা যায় বধূসুর। ওর বডিটা নিচে যেখানে পড়েছিল সেখানে একটা মন্দির বানানো হয়। সেই মন্দিরে আবার চলে আসে কয়েকজন পূজারী বধূসুরকে আবারও জীবিত করার জন্য। ওর বডি তো মরে গিয়েছিল কিন্তু ওর আত্মাটা এখনও জীবিত ছিল। এই ব্যাপারটা দেখে সেই দেবীটাও সেখানেই সমাহিত হয় আর একটা গাছে রূপান্তরিত হয় যেন কোনো দিনও এখান থেকে বধূসুর বেরোতে না পারে। তবে তখন থেকেই বধূসুর এই পুরো গ্রামের ওপরে কার্স হয়ে গিয়েছিল। কোনো নতুন বউকে সে জীবিত রাখত না, কারণ নতুন বউই তাকে ধোঁকা দিয়েছিল। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। এই গল্পটা শুনে তো অর্জুন খানিকটা থতবত খেয়ে যায়। তারপর কেয়ারটেকারটাকে জিজ্ঞেস করে, আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু তাহলে গ্রামের বউরা কোথা থেকে এলো? ওরা তো ঘোরাঘুরি করছে, ওদের তো কোনো সমস্যা হচ্ছে না। তখন কেয়ারটেকারটা জানায় ওরা গঙ্গা নদীর ওপার থেকে বিয়ে করে তারপরে এপারে আসে, কারণ গঙ্গার পবিত্র পানিটা পার করতে পারত না বধূসুর। এত কিছু শোনার পরেও অর্জুন কোনোভাবেই তার ডিসিশনটা চেঞ্জ করতে চায় না, আর তার বোনের বিয়েটা এই মহলটাতেই দিতে চায়। অন্যদিকে প্রিয়া নামের একটা মেয়েকে দেখানো হয়। এই মেয়েটার প্রেমে আবার পড়ে গিয়েছিল অর্জুন। যখন অর্জুন ট্রেনে করে আসতেছিল তখন সেই মেয়েটা ট্রেন থেকে পড়ে যাচ্ছিল। ওকে বাঁচিয়েছিল আবার অর্জুন। এরপর ট্রেনের মধ্যে আসতে আসতে ওদের দুজনের একটা ভালো সম্পর্কও হয়ে যায়। আর অর্জুন তো মনে মনে একদম ওর জন্য পাগলই হয়ে গিয়েছিল। দেখা যায় প্রিয়া চলে এসেছিল পুলিশ স্টেশনে, কারণ কিছুদিন আগে যে নববিবাহিত বউগুলো মারা গিয়েছিল তার মধ্যে একটা ছিল প্রিয়ার বোন। প্রিয়া আসলে এই পুলিশ স্টেশনে একটা মিসিং রিপোর্ট লেখাতে এসেছিল, আর সে এটাও জানতে চাইছিল যে গ্রামটাতে হচ্ছে কি। এদিকে অর্জুন যজ্ঞকে বলে যে যত লোক প্রয়োজন এখনই তাড়াতাড়ি নিয়ে আসার এই মহলের রেনোভেশনটা শুরু করে দাও। যজ্ঞ ব্যাপারটা মেনে নিয়েছিল, কারণ সেখানে মোটা অঙ্কের টাকা পাচ্ছিল। এজন্য প্রথমে সে তার ভাগিনাকে ডেকে আনে। ওনার নাম বাল্লি। সে আসার পর থেকে বিভিন্ন ঝামেলা করতে শুরু হয় এখানে। অর্জুনের সাথে ওর একদমই পড়তো না। অর্জুনের বিভিন্ন কাজকর্মে গিয়ে ঝামেলা বাঁধাতো বাল্লি, আর মেয়ে দেখলে তাদের জ্বালাতন করতেই হবে বাল্লির। এসব ব্যাপার স্যাপার নিয়ে সবসময় অর্জুনের সাথে তার ঝামেলা লেগেই থাকতো। অর্জুন যজ্ঞীকে বারবারই বলতো, তোমার এই ভাগনাটা একদমই কোনো কাজের না, ওকে আমার থেকে একদম দূরে দূরে রেখো, না হলে কিন্তু ওর যে আমি কী করে ফেলবো সেটা আমি নিজেও বলতে পারবো না। বাল্লিকে এখানে আনায় কাজ ভালো হওয়ার থেকে আরও খারাপই হয়েছিল বেশি। বাল্লি আসলে ছিল একজন ইলেকট্রিশিয়ান। সে নিজের কাজকর্ম ঠিকঠাক মতো তো করতে পারতো না, আরও অন্যের কাজ সে নষ্ট করত। একবার সে ইলেকট্রিকের কাজ করছিল, তখন সেখানে শর্ট সার্কিট হয়ে যায়। অর্জুন যখন গিয়ে সুইচটা টিপতে যায় ঠিক তখনই জোরে একটা ঝাটকা লাগে অর্জুনের। এটাতে প্রায় ওর হার্টবিট একদম বন্ধই হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে অর্জুনের যখন জ্ঞানটা ফিরে তখন দেখতে পায় ওকে সিপিআর দিচ্ছিল প্রিয়া। তখন প্রিয়া নিজের সম্পর্কে বলে, আমি আসলে একটা রাইটার, এই গ্রাম সম্পর্কে একটা বই লিখব আমি। আসলে বিভিন্ন অলৌকিক জায়গাগুলো ঘুরে এসে বিভিন্ন রকম বই লেখাই আমার কাজ। আর এখান থেকে আমাকে সীতাপুরের উদ্দেশ্যে বের হতে হবে, কারণ সেখানে গিয়ে একটা বই লিখতে হবে।
তখন অর্জুন ওকে ইনভাইট করে তার বোনের বিয়েতে থাকার জন্য। এই ইনভাইটটা অবশ্য অ্যাকসেপ্ট করে নেয় প্রিয়া। সেদিন রাত্রেবেলাতেই বাল্লি এদিক ওদিকে ঘোরাঘুরি করছিল। তখনই ওর সামনে অনেকগুলো চামবাদুর চলে আসে। তারপর সে ভালোভাবে খেয়াল করে দেখতে পায় বাদুরগুলো একটা মানুষের অবয়ব তৈরি হচ্ছে। এই ব্যাপারটাতে সে অনেক ভয় পেয়ে যায়। সেখান থেকে পালাতে চাইলেও সে পালাতে পারে না। ওই অবয়বটার ভেতর থেকে কিছু একটা এসে ঢুকে পড়ে বাল্লির ভেতরে। এরপর সে ঘুরতে থাকে এদিক ওদিক। ব্যাপারটা আবার পাশ থেকেই খেয়াল করে অর্জুন। তখন বাল্লি একটা রুমের দরজা খুলে বাহিরের দিকে বেরিয়ে যেতে থাকে। অর্জুন মনে করেছিল কোনো মেয়েকে হয়তো বাবার জ্বালাতন করার জন্য এই কাজটা করছিল বাল্লি। এজন্য অর্জুন তাড়াহুড়ো করে যায় যজ্ঞুর কাছে আর তাকে ডেকে নিয়ে এসে বলে, দেখো তোমার ভাগিনা আবারও কোনো মেয়ের পিছে যাচ্ছে কাকুকে জ্বালাতন করার জন্য। তখন ওরা দুজনে বাল্লির পিছা করতে থাকে। কিছুক্ষণ পরই ওরা খেয়াল করে দেখতে পায় বাল্লি শুধু জঙ্গলের দিকেই তেড়ে যাচ্ছে। এরপর বাল্লি চলে আসে একটা মন্দিরের কাছে। আসলে এটাই ছিল বাদুর মানবের মন্দির। তখন ওদের সেই গল্পটাও মনে পড়ে যায়। আসলে এই মন্দিরটা ছিল বধূসুরের, আর পাশে যে গাছটা ছিল ওটা হচ্ছে সেই দেবীটার। যখন ওরা তিনজনে সেই মন্দিরের কাছে গিয়ে পৌঁছে তখনই বাল্লির ভ্রমটা ভেঙে যায়, আর সে অনেক জোরে চিৎকার করে ওঠে এই ভয়ঙ্কর পরিবেশ দেখে। ওর চিল্লানিতে এরা সবাই ভয় পেয়ে যায় আর তিন দিকে পালাতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় অর্জুন আর বালি তো চলে এসেছিল মহলে, কিন্তু একটা নালার মধ্যে পড়ে গিয়েছিল যজ্ঞ। এরপর থেকে অর্জুন হ্যালুসিনেট করতে শুরু করে। সে এমন কিছু মানুষদেরকে দেখতে পেত যাদেরকে আর অন্য কেউই দেখতে পেত না, কিন্তু এই ব্যাপারগুলোতে তেমন একটা ধ্যান দিত না অর্জুন। পরদিন সকালবেলাতেই অর্জুন চলে যায় মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। সেখানে গিয়ে আবার প্রিয়াকে দেখতে পায় অর্জুন। তারপর প্রিয়ার কাছে গিয়ে ওকে বলতে থাকে, বধূসুরের মন্দির এবং তার পাশে যে একটা দেবীর গাছ আছে সেটা আমি আজকে দেখে এসেছি। এই কথাটা শুনে আবার খানিকটা খুশি হয়ে যায় প্রিয়া, কারণ সে এই গ্রামটা নিয়ে রিসার্চ করছিল আর সেও এই মন্দির এবং এই গাছটা সম্পর্কে পড়েছে। কিন্তু সেটা যদি সে সরজমিনে দেখতে পায় তাহলে রিসার্চের জন্য অনেক বেশি উপকার হবে। এভাবে চলতে চলতে ওদের দুজনের মধ্যকার দূরত্ব কমতে থাকে। ওরা দুজনে একসাথে অনেক সময় কাটাচ্ছিল। আলাদা আলাদা জায়গায় ঘুরতে শুরু করে, জঙ্গল নদী সব জায়গাতে ওরা যেত এবং খাবারও খেত বিভিন্ন রকম। আর সব জায়গাতে গিয়েই ভিডিও বানাতো অর্জুন, কারণ সে এখানে এসেছিল কিছু সুন্দর মেমোরি ক্রিয়েট করার জন্য। ঘুরতে ঘুরতে একদিন ওরা দুজনে চলে এসেছিল বধূসুরের মন্দিরের কাছে। ওখানে গিয়ে খেয়াল করে দেখতে পায় দেবীর গাছে সেই শাখা পোশাকা দিয়ে মন্দিরটা প্রায় পুরোপুরি ঢেকা। তারপর কিছুটা শাখা পোশাকা সরায় অর্জুন। সাথে সাথেই অনেকগুলো বাদুড় সেদিক দিয়েই বেরিয়ে যায়। তখন অনেক ভয় পেয়ে যায় অর্জুন। এরপর প্রিয়াকে বলতে থাকে, রাত হয়ে যাচ্ছে, এখানে আমাদের আর থাকা উচিত না, কারণ রাত্রেবেলাতেই বধূসুরের পাওয়ার অনেক গুণ বেড়ে যায়। তখন ওরা দুজনেই সেখান থেকে চলে আসে বাড়ির দিকে। রাত্রেবেলাতেই অর্জুন তার বাবাকে কল দেয়। সে যে মহলটাতে গেছে এটা শোনার পরে ওকে অনেক কথা শোনায় ওর বাবা। কেন তুমি গিয়েছো ওই মংলাপুরে? যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওখান থেকে চলে আসো। তখন অর্জুন বাবাকে বলে, তুমি এখানে একবার আসো তো, মহলটা দেখো, তারপর তুমি ডিসিশনটা নিও। ওর মুখে এমন কথা শুনে বাবা ওকে বলে দেয়, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সোজা চলে যাবে গীতাপুরে। ওখানে গিয়ে গুরুজির সঙ্গে তুমি দেখা করবে, তারপর ওনাকে নিয়ে আসবে তুমি এই মহলটাতে। তিনি এসে দেখার পরেই আমি আসবো সেখানে। পরদিন সকালবেলাতেই অর্জুন চলে যায় সেই গুরুজির কাছে। সবকিছু শুনে গুরুজি জানায়, এখন তো আমি একটু ব্যস্ত আছি, আমি যেতে পারবো না, তবে তুমি চিন্তা করো না, একটা লোক আমি পাঠিয়ে দিচ্ছি তোমার সাথে। তারপর তাকে নিয়ে চলে আসে অর্জুন সেই মহলটাতে। তান্ত্রিকটা আসার পরেই কালো শক্তির আঁচ পেয়ে গিয়েছিল সে। সেই মহলে থাকা ওই বন্ধ দরজাটা খুলতে গিয়ে একটা ঝাটকা লাগে ওর। তখন সেই তান্ত্রিকটা জানায়, সন্ধে হওয়ার আগেই আমাদেরকে ফিরতে হবে সেখানে। গুরুজির সাথে সবকিছু শেয়ার করতে হবে, না হলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। এজন্য ওরা একটা গাড়ি নিয়ে নেয় এবং সেই তান্ত্রিককে বসিয়ে যেতে থাকে গীতাপুরের উদ্দেশ্যে। সন্ধ্যার আগেই ওরা সেখানে পৌঁছাতে চাইছিল, কিন্তু সন্ধ্যা পার হয়ে যায় ওদের রাস্তাতেই। তখন ওই ভয়ঙ্কর মানব বাদুরটা বাইরে বেরিয়ে আসে আর ওদের উপর অ্যাটাক করে দেয়। তখন কোনোভাবে গাড়িটা থামিয়ে ফেলে অর্জুন আর বলে, পাশেই শিবের একটা মন্দির আছে, যদি আমরা সেই মন্দিরের ভেতরে ঢুকতে পারি তাহলে আমাদের কিছুই করতে পারবে না ওই বধূসুর। তখন যেহেতু ওদের গাড়িটা চলছিল না, এর জন্য ওরা নেমে দৌড়াতে থাকে সেই মন্দিরটার দিকে। অর্জুন তো মন্দিরটার কাছাকাছি চলে এসেছিল, কিন্তু সেই তান্ত্রিকটা মন্দিরের ভেতরে ঢোকার আগেই ওকে ধরে ফেলে বধূসুর। ওর গলাটাই কেটে ফেলে এবং মেরে ফেলে সেই তান্ত্রিকটাকে। অনেক ভয়ঙ্করভাবে ওকে মেরেছিল বধূসুর। এই ব্যাপারটা দেখে অনেক ভয় পেয়ে যায় অর্জুন, আর দৌড়াতে দৌড়াতে সে চলে আসে ওই দরজার কাছে। এসে দেখতে পায় দরজাটা পুরোপুরিভাবে আটকানো। সে খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেই দরজাটা সে খুলতে পারছিল না। ততক্ষণে বধূসুর ওর কাছাকাছি চলে এসেছিল। অর্জুন গল্প থেকে একটা জিনিস তো বুঝতে পেরেছিল যে আলো একদমই পছন্দ করত না বধূসুর। এর জন্য সে এক এক সময় এক একভাবে আলো বানাতে থাকে, কিন্তু তারপরও যেন অন্ধকার পিছাই ছাড়ছিল না অর্জুনের। কোনোভাবে এখান থেকে আজকের মতো বেঁচে যায় অর্জুন আর গাড়ি নিয়ে পালাতে সক্ষম হয়।
যদি ওর বুকে একটা আঁচড় দিয়েছিল বধূসুর। পরদিন সকালবেলাতেই অর্জুন যজ্ঞুর কাছে গিয়ে ওকে বলে, আমার বিশ্বাস হয়ে গেছে বধূসুরের কাহিনীটা, আমার বোনের বিয়ে এখানে আমি কোনোভাবেই হতে দিব না। তখন অবশ্য কথাটা যজ্ঞ বিশ্বাস করে, কারণ অর্জুনের মুখে বধূসুরের আঁচড়ের নিশানটা ছিল। ততক্ষণে দেখা যায় রাহুল এবং মীরা চলে এসেছিল অলরেডি বিয়েটা করার জন্য। ওদের সাথে রাহুলের পরিবারের সব লোকজন এসেছিল এবং ওদের সাথে ছিল পণ্ডিতটা, যে তাদের বিয়েটা পড়াবে। তখন অর্জুন গিয়ে মীরাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে না, অন্য জায়গাতে ওদের বিয়েটা দিলে ভালো হয়। কিন্তু সেই পণ্ডিতটা বলেছিল যে রাহুল এবং মীরার বিয়েটা সম্পন্ন যদি হয় তাহলে এই মহলেই হবে, আর যদি এই মহলে ওদের বিয়েটা সম্পন্ন না হয় তাহলে ওদের কোনোদিনও বিয়ে হবে না। এর জন্য মীরাও চাইছিল ওদের বিয়েটা যেন এখানেই হয়। এই পুরো ঘটনাটা শোনার পরে অর্জুন চুপ হয়ে থাকে আর সত্য ঘটনাটা আর বলে না। ততক্ষণে দেখা যায় অর্জুনের বাবাও এখানে এসে পৌঁছে। অর্জুন এখন চিন্তায় পড়ে গিয়েছিল যে এখানে কিভাবে বিয়ে করা পসিবল। পরদিন সকালবেলাতেই অর্জুনের বাবাকে নিয়ে সে চলে আসে গীতাপুরে গুরুজির সাথে দেখা করার জন্য। তখন গুরুজি বলে, বধূসুর কিন্তু আজাদ হয়ে যাবে যদি 12 জন সদ্য বিবাহিত মেয়ের বলি সে পেয়ে যায়। এখন পর্যন্ত 11টা সদ্য বিবাহিতা মেয়ের বলি সে দিয়ে ফেলেছে, আর প্রয়োজন শুধুমাত্র একটা বলি। তোমার বোনের বিয়ের মুহূর্ত করা হয়েছে রাত্রেবেলাতে, কিন্তু আমরা যদি দুপুরের আগে তোমার বোনের বিয়েটা সম্পন্ন করতে পারি তাহলে ওদেরকে গঙ্গার ওপারে নিয়ে গিয়ে রেখে আসা পসিবল। আর তখনই বধূসুর আর কিছুই করতে পারবে না। তো আমাদের এটাই করা উচিত। অর্জুন এবং তার বাবা দুজনেই মেনে নেয় ব্যাপারটা। তখন গুরুজি আরও বলে, তোমার দাদা যে কামরাটায় পুজো করত সেই কামরাটায় তোমাকেও গিয়ে পুজো করতে হবে অর্জুন। এটা শুনে অর্জুন বলে, ওই কামরার চাবি তো নেই আমার কাছে। তখন খোঁজবাজ করার পরে জানতে পারে দাদা অন্য যে ঘরটাতে থাকতো চাবিটা সেখানেই। সেখানে যখন অর্জুন চাবিটা আনতে যায় তখন সেখানে থাকা লোকটি কোনোভাবেই চাবিটা দিতে চাইছিল না ওকে। অর্জুন এবং ওর মধ্যে খানিকটা হাতাহাতি হয়। তারপর ভেতর থেকে একটা গুলির আওয়াজ আসে। দেখা যায় অর্জুনের দাদা এখনও বেঁচে আছে। তিনি বলতে থাকে, তোমাদের সবার জীবনের থেকে আমার ছেলের জীবন আমার কাছে বেশি মূল্যবান। কিন্তু দাদা যে এখনও কেন জীবিত সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না অর্জুন। এখানে কি হচ্ছে জানার জন্য অর্জুন আবারও চলে আসে গুরুজির কাছে, আর বারবার গুরুজিকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তখন এক পর্যায়ে গুরুজি অর্জুনের বাবাকে বলে, আসল সত্যটা ওকে এখন বলে দেওয়া উচিত। বাসুদেব তখন যেটা বলে সেটা অর্জুনের একদম হুঁশি উড়িয়ে দিয়েছিল। সে জানায়, তুমি আসলে আমার আসল ছেলে নও। অর্জুনের দাদা যে পরিবার থেকে বিলং করত তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনোভাবে বসুধুর যেন জেগে না উঠতে পারে এটা এনশিওর করা। এই জন্য তারা সবসময় পূজাপাঠ করত। ওনার আবার 2 জন শিষ্য ছিল, একজনের নাম বাসুদেব আর অন্যজনের নাম মাধব। এই দুজনের মধ্যে মাধব ছিল ওনার নিজের ছেলে আর বাসুদেব ছিল তার শিষ্য। কিছুদিন পরে ওখানে যশোদা নামের একটা মেয়ে আসে, সেই বাচ্চাদেরকে ডান্স শেখাতো। বাসুদেবকে দেখেই ভালো লেগে গিয়েছিল যশোদার। তারপর ওরা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে। ওদের প্রেমটা খুবই গভীর হয়ে যায়। তবে এদিকে মাধবও ভালোবেসে ফেলেছিল যশোদাকে। একদিন যখন ওরা পূজাপাঠ করছিল তখন নিজের অজান্তেই ভুল করে ফেলেছিল মাধব। এটাতে ওকে অনেক কথা শুনিয়েছিল গুরুজি, আর এই ব্যাপারটা দেখে খানিকটা হেসে উঠেছিল যশোদা। এটা আবার খুবই খারাপ লেগেছিল মাধবের কাছে। তারপর একদিন আবার ওরা 3 জনে যায় সেই রুমটার মধ্যে যেখানে ওরা সবসময় পুজো করত। তখন সেখানে গিয়েই গুরুজি ওদের দুজনকে বলে, যদি এখান থেকে মধুসূরকে কেউ মুক্ত করে দেয় তাহলে তার সবগুলো ইচ্ছা পূরণ হয়ে যাবে, কিন্তু পুরো পৃথিবী একদম ধ্বংসলীলাতে পরিণত হবে। আবার এখানে এসে যদি ভুল মন্ত্র পড়া হয় তাহলেও এখান থেকে মুক্ত হয়ে যেতে পারে বধূসুর, আর তখন পুরো পৃথিবীটা হয়ে উঠবে জাহান্নাম। এখান থেকে যেন বধূসুর কোনোভাবে বের হতে না পারে এর জন্য ওখানে একটা রেকর্ডিং চালানো হতো সবসময়। কেটে যায় কিছুদিন। ওই মহলটাতে একটা ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছিল। সেখানে দুশান্ত এটা অ্যানাউন্স করে যে বাসুদেব এবং যশোদার বিয়ে খুব তাড়াতাড়ি তিনি দিয়ে দিবেন। ওরা যেহেতু দুজনে দুজনকে ভালোবাসে এর জন্য এই ডিসিশনটা নিয়েছিল দুশান্ত। কিন্তু এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না মাধব। অনেক রাগান্বিত হয়ে মাধব চলে যায় ওই কামলাটাতে এবং গিয়ে বধূসুরকে আজাদ করে দিতে চায়, কারণ তার সকল উইশই যেন পূরণ হয়ে যায় এটা করলে। তারপর সে অনেক চিন্তাভাবনা করে বধূসুরকে আজাদ করে দিতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে দুশান্ত আর ওকে বলে, কি চাও তুমি? তোমার যেটা প্রয়োজন সেটা আমি তোমাকে দিব, তুমি আমাকে একবার বলো, কিন্তু এই কাজটা তুমি ভুলে করো না। তখন মাধব বলে, আমার যশোদাকে লাগবে। আর অন্য কোনো উপায় না থাকায় এই ব্যাপারটাও মেনে যায় গুরুজি। তখন তিনি এসে বাসুদেবকে বলে ব্যাপারটা, এতদিন তো তোমাকে আমি অনেক কিছু শিখিয়েছি, গুরুদক্ষিণা তো চাইনি, তবে এবার একটা জিনিস চাইব, গুরুদক্ষিণা হিসেবে তোমার যশোদাকে তুমি আমাকে দিয়ে দাও। প্রথমে তো যশোদাকে কোনোভাবেই দিতে চাইছিল না বাসুদেব, তারপর ব্যাপার স্যাপার বুঝতে পেরে আর কোনো উপায় না থাকায় ওকে দিয়ে দেয়। তারপর সে চলে আসে যশোদার কাছে আর ওকে বলে, আসলে আমি তোমাকে কখনো ভালোই বাসিনি, তোমার শরীরকে ভালোবেসেছিলাম। এখন আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না, তোমাকে আর আমার একদমই ভালো লাগে না।
এই কথাগুলো শুনে অনেক কান্না করতে থাকে যশোদা। তার পরপরই সেখানে চলে আসে দুঃশান্ত আর ওকে বলে, এখন তো তোমার বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। যদি বিয়েটা না হয় তাহলে তোমার অনেক দুর্নাম হয়ে যাবে, সাথে তোমার পরিবারের মানুষও কারো কাছে আর মুখ দেখাতে পারবে না। তো তুমি আমার ছেলে মাধবকে বিয়ে করে নাও। তখন আর অন্য কোনো উপায় না থাকায় যশোদা রাজি হয়ে যায় মাধবকে বিয়ে করার জন্য। পূর্বের যে ডেটটা ফিক্স করা হয়েছিল সেই ডেটেই ওদের দুজনের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরের কিছুদিন মোটামুটি ভালোভাবেই কাটে। এরপর হঠাৎ করে এক রাতে মাধব উঠে চলে যায়। সেখান থেকে সোজা চলে আসে ওই মহলটায়। আসলে মাধব তখন পোজেসড ছিল, ওর পেছনে ছিল বধূসুর। এই ব্যাপারগুলো আবার খানিকটা দূর থেকেই দেখছিল যশোদা। ততক্ষণে সেখানে দুশান্ত চলে এসেছিল। সে গিয়েই বধূসুরের কাছ থেকে নিজের ছেলের জানটা ভিক্ষা চায়। এই ব্যাপারগুলো দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল যশোদার। সেখান থেকে দৌড়ে চলে যায় বসুদেবের কাছে। ওর কাছে গিয়ে অনেক করে কাকুতুমিনতি করে ওকে বাঁচানোর কথা বলে। তখন যশোদাকে নিয়ে বাসুদেব পাড়ি জমায় লন্ডনে। তার পরপরই যশোদা অর্জুনের জন্ম দেয়। আসলে অর্জুন ছিল মাধবের ছেলে, মানে দুষ্যন্তের নাতি। এই জন্যই যশোদা ওদের দুজনকে দূরে রেখেছিল, কারণ এসব ঝামেলার মধ্যে কোনোভাবেই ওদেরকে ফেলতে চাইছিল না। আর ঠিক এ কারণেই আমরা এত সময় ধরে লন্ডনে ছিলাম, তোমাকে আর মীরাকে সেফ রাখার জন্য। তখন গুরুদেব আরও বলে, বাসুদেব তোমার বায়োলজিক্যাল ফাদার না হলে কি হবে, তোমাকে সে সবসময় নিজের ছেলের মতোই ভালোবেসেছে। এই জন্য উনি তোমার আসল বাবা। বধূসুর যদি আর একটা বলি পেয়ে যায় তাহলে কিন্তু সে মুক্ত হয়ে যাবে। আসলে 11টা বলি নিয়েছিল তোমার দাদা দুষ্যন্ত, কারণ মাধবকে প্রজেস্ট করেছিল বধূদেব। যদি 12টা বলি সম্পন্ন হয়ে যায় তাহলে মাধবকে সে ছেড়ে দেবে। এই জন্যই দুষ্যন্ত এই বলিগুলো দিচ্ছিল। তো এই জন্য তোমার বোন মীরার বিয়েটা দিনের বেলাতেই দিতে হবে, এবং সন্ধ্যা হওয়ার আগেই ওকে গঙ্গার ওপারে নিয়ে গিয়ে রাখতে হবে। তাহলে মধুসূর আর কোনোভাবেই ওই গঙ্গাটা পার হতে পারবে না, আর সে বেরোতেও পারবে না। কিন্তু ওরা কয়েকজন যেই মুহূর্ত চেঞ্জ করা নিয়ে কথা বলছিল, এটা আবার জেনে গিয়েছিল রাহুলের সেই পণ্ডিতটা। তিনি তো ছিল অনেক বজ্জাত টাইপের মানুষ। তখন তিনি বলে, যদি ওই সময়ে ওদের বিয়েটা না হয় তাহলে ওদের বিয়ে আর সম্ভব নয়, বড় অনর্থ হয়ে যাবে। এই সব কিছু চিন্তা করে বাসুদেব এই বিয়েটাই ক্যান্সেল করে দিতে বলে। তখন মীরাও আবার বেঁকে বসে আর জানায়, যদি রাহুলের সাথে আমার বিয়ে না হয় তাহলে আমি কোনো দিনই বিয়ে করব না। এখন কি করবে ওরা কিছুই বুঝতে উঠতে পারছিল না। তখন অর্জুন বলে, ওই পণ্ডিতটা যে সময়টা ফিক্স করেছে সেই সময়েই আমার বোনের বিয়ে হবে। বধূসুর আসুক নাকি যে আসে আসুক, আমার বোনের কিছুই হতে দিব না আমি। এগুলো বলে বাবাকে ভরসা দিচ্ছিল অর্জুন, কিন্তু কিভাবে যে বিয়েটা সে সম্পন্ন করবে সে নিজেও জানত না। সেদিন রাত্রেবেলাতেই ওখানে ফাংশন শুরু হয়। কিছুক্ষণ ফাংশনটা খুব ভালোভাবেই চলছিল। হঠাৎ করেই সেখানে চলে আসে বধূসুর। এতে করে সেখানে থাকার সবাই ভয় পেয়ে যায়। আর অর্জুন তার বোনকে নিয়ে চলে আসে একটা রুমের মধ্যে। তারপর ওর হাতের মধ্যে একটা টর্চ ধরিয়ে দেয়, আর বলে যে টর্চটা যেন কখনোই বন্ধ না হয়। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই পুরা মহলটার লাইটগুলো চলে যায়। বধূজোর তখন ওদেরকে খুঁজতেছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এক পর্যায়ে পেয়ে যায় বধূসুর ওদেরকে, আর হামলা করে দেয়। অনেকক্ষণ এই ফাইটটা চলার পরে এক পর্যায়ে মীরাকে তুলে নিয়ে চলে যায় বধূসুর। তখন অর্জুন আবার ওর বোনকে খুঁজতে খুঁজতে জঙ্গলটাতে এসে পৌঁছে। সেই জঙ্গলটাতে সে যখন তার বোনকে খুঁজতেছিল তখন রাস্তা সে খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই সব মৃত নববধূগুলো এসে ওকে রাস্তা দেখিয়ে দিচ্ছিল। ওই মৃত সব দুলহানগুলোর মধ্যে একজন ছিল একদম প্রিয়ার মতোই দেখতে। তখন অর্জুনের আর বুঝতে বাকি থাকে না যে প্রিয়া হয়তোবা আসলে মারা গেছে। এতদিন প্রিয়ার ভূতটাই হয়তোবা তার সাথে ঘুরত। তারপর ওদের সাহায্য নিয়ে অর্জুন এক পর্যায়ে চলে আসে সেই জায়গাটাতে যেখানে ওর বোনের বলি দেওয়ার কথা। সেখানে গিয়েই দুষ্যন্ত এবং তার ছেলে মাধবকে দেখতে পায়। আসলে এরা দুজনে মিলেই অর্জুনের বোনকে মারতে চাইছিল। এখানে যে অর্জুন এসে পড়েছিল এটা দেখে ওর উপরে হামলা করে বসে বধূসুর। ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ফাইট। অর্জুন ওর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না, কেননা বধূসুর ছিল একজন দানব। অন্যদিকে দেখা যায় ওই কামরাটা যেখানে আগে পুজো পাঠ করা হতো, সেখানে ওই রেকর্ডারটাতে মন্ত্রটা রেকর্ড করা ছিল। কিছুক্ষণের মধ্যেই ওখানে চলে আসে বাসুদেব এবং গুরুজি। সেই টেপ রেকর্ডারটা অন করার জন্য চেষ্টা করতে থাকে অনেক করে। কিছুক্ষণ চেষ্টা করার পরে এক পর্যায়ে টেপ রেকর্ডারটা অন করতে সক্ষম হয় ওরা। এতে বধূসুরের শক্তি আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু তারপরে অর্জুন ওর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। বধূসুরকে জানে মারার জন্য ওকে তুলে নিয়ে একটা ঢিল মারে। অর্জুন গিয়ে পড়ে সেই দেবীর গাছটার কাছে। সেই গাছটার একটা শাখা ভেঙে নেয় সে, আর সেটা নিয়ে বধূসুরকে অ্যাটাক করে অর্জুন। সাথে সাথেই অনেক জোরে একটা বিদ্যুৎ চমকা এবং সেটা গিয়ে লাগে বধূসুরের গায়ে। অনেক বাজে অবস্থা হয়ে যায় বধূসুরের। এক পর্যায়ে মারাও যায় বধূসুর। এই ব্যাপারটা দেখে আবার অনেক রাগান্বিত হয়ে যায় দুশান্ত। সে একটা ছুরি তুলে নেয় আর অর্জুনের বোন মীরাকে খতম করে দেওয়ার জন্য সেদিকে আগায়। ওর কাছাকাছি প্রায় চলে গিয়েছিল, ঠিক তখনই সেখানে চলে আসে আবার অর্জুন আর দুশান্তকেই জানে মেরে ফেলে। বধূসুর আর দুশান্ত মারা যাওয়ার পরপরই সেই মন্দিরটা একা একাই ভাঙতে শুরু করে দেয়।
কোনোভাবে অর্জুন অবশ্য তার বোন মীরাকে নিয়ে বেঁচে চলে এসেছিল জঙ্গলটার ভেতরে। তখন মীরা ওকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু অর্জুন ওকে তেমন কিছুই বলে না, সাথে এটাও জানায় আজকে তোর সাথে যা যা হলো এটা কেউ জিজ্ঞেস করলেই যেন বলবি না। তারপর ওখান থেকে ওরা চলে আসে মহলে। পরদিন সকালবেলাতেই বিদায় করে দেওয়া হয় ওর বোনকে। তার পরপরই সেই দুষ্টু পণ্ডিতের কাছে যায় অর্জুন আর ওকে কষে একটা চড় লাগিয়ে দেয়। সাথে বলে এরকম ঝামেলা যেন আর কারো পরিবারের সাথে তুই করবি না। যদি এরপর আমি এরকমটা কোনো কাহিনী শুনতে পাই তাহলে কিন্তু তোর খবর আছে। তার পরপরই অর্জুন খেয়াল করে দেখতে পায় যে ওখানে প্রিয়া চলে এসেছে। তখন ওর কাছে যায় এবং ওকে বিয়ে করার জন্য প্রপোজ করে অর্জুন। কিন্তু অর্জুনকে অবাক করে দিয়ে প্রিয়া বলে, আজকে তো প্রথমবার তোমার সাথে আমার দেখা হচ্ছে, তাহলে আমি তোমাকে কিভাবে বিয়ে করতে পারি? তখন অর্জুন বলে, কি আবোল তাবোল কথা বলছো? তুমি একজন রাইটার, আমরা দুজনে একসাথে কত ঘুরেছি, কত কিছু করেছি, আর তুমি এখন সবকিছুই অস্বীকার করছো? এগুলো শুনে প্রিয়া বলে, ও আচ্ছা, তাহলে এই কাহিনী, ওটা আমার যমজ বোন ছিল। অল্প কিছুদিন আগেই ওর বিয়ে হয়েছিল। আর ওরা সদ্য বিবাহিত অবস্থায় যখন এই গ্রাম দিয়ে যাচ্ছিল তখন বধূসুর মেরে ফেলেছিল ওদের। আমার বোনকে খোঁজার জন্য আমি এই গ্রামে এসেছিলাম। এগুলো শুনে যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না অর্জুন। তারপর সে তার ক্যামেরাটা চেক করে বসে। দেখতে পায় ওরা যখন দুজনে একসাথে ঘুরতো তখন তো সবকিছুই ক্যামেরাবন্দি করতো সে, কিন্তু ভিডিওগুলোতে এখন শুধুমাত্র সে নিজেই আছে। তখন অর্জুনের আর বুঝতে বাকি থাকে না যে আসলেই সে ছিল একটা ভূত। তারপর প্রিয়া ওর মন ভেঙে দিয়ে বলে যে আমি বিবাহিত। এতে মনটা ভেঙে যায় অর্জুনের। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। ওই 4 জন ছেলে ওই লোকটাকে জিজ্ঞেস করছিল এই মহল থেকে কি সবাই ফিরে গিয়েছে। তখন সেই লোকটা জানায় যে না, অর্জুন সেখানে থেকে গিয়েছিল, বাকি সবাই চলে গিয়েছিল। আর সেই মহলটাতে গিয়ে সবসময় বাবার পুজো করত অর্জুন। শেষে জানা যায় ওই ছেলেদের কাহিনীটা যে বলছিল সেটাই হচ্ছে অর্জুন। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।